আচ্ছা, এই যে আজকে আমি, আপনি যে ধরনের মানুষ, এই ধরনের মানুষ কি করে হলাম? আমরা তো চোর ডাকাত হতে পারতাম, কোনো বড় সন্ত্রাসী হতে পারতাম। না হয়ে মোটামুটি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ হতে পেরেছি কেন? এর পিছনে বাবা-মায়ের অবদান থাকে। একজন সন্তান কেমন হবে তার পেছনে সবথেকে বড় অবদান থাকে তার বাবা-মায়ের। তারপরে অবদান থাকে তার চারপাশের পরিবেশের, পারিপার্শ্বিকতার। এই দুটো জিনিসের উপর নির্ভর করে মানুষ মানুষ হয়ে ওঠে। তো আমার মনে হয়েছিল যে আমি যে এরকম একজন মানুষ, আমি এরকম মানুষ কেন হলাম? এরকম মানুষ না হয়ে তো অন্য কিছু হতে পারতাম। তো সেই চিন্তা করে দেখলাম যে বাবা মায়ের অবদান যদি ভালো থাকে তাহলে সন্তান ভালো মানুষ হয়। তখন আমার জানতে ইচ্ছা করলো যে ভালো বাবা মা হতে হলে বা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে কি করতে হয়? তো সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে প্রথমে সন্তানের জন্য দুটো কাজ করা যায়। একটা হলো নিজে ভালো বাবা মা হওয়া যায়, অর্থাৎ সাপোর্টিং বা সহায়ক বাবা মা হওয়ার চেষ্টা করতে হয়, এবং সন্তান যেন ভালো বন্ধু বেছে নিতে শিখে সেই বিষয়ে তাকে শিক্ষা দেওয়া যায়। দুটো জিনিস, নিজে ভালো বাবা মা হতে হবে এবং সন্তান যেন ভালো বন্ধু বেছে নিতে পারে তার জন্য তাকে শিক্ষা দিতে হবে। এই দুটো কাজ করলে সন্তান মানুষ হওয়ার সুযোগ থাকে। তো প্রথমটা হলো যে ভালো বাবা মা কিভাবে হওয়া যায়। তো এই বিষয়টা আমার জানার ইচ্ছা করেছিল। এই বিষয়টা জানতে গিয়ে আমি যেটুকু জেনেছি সেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ভালো বাবা মা হতে হলে বা সাপোর্টিং বাবা মা হওয়ার যে প্রধান গুণাবলী, তার মধ্যে প্রথমটাই হলো যে ধৈর্যশীল শ্রোতা হতে হবে। অর্থাৎ সন্তানকে মানুষ করতে হলে নিজেকে ধৈর্যশীল শ্রোতা হতে হবে। তো এই যে ধৈর্যশীল শ্রোতা আসলে কিভাবে হয়? ধৈর্যশীল শ্রোতা হওয়ার অর্থ হলো পূর্ণ মনোযোগ দিয়ে সন্তানের কথা শোনা। অর্থাৎ সন্তান যখন কথা বলবে তখন অবশ্যই সন্তানের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। সন্তান হয়তো কোনো কথা বলছে, তখন আমাকে মোবাইল টেপা যাবে না বা কোনো টিভি দেখা যাবে না, এরকম নয়। হয়তো আমি আমার মনে একটা কিছু করছি, মোবাইল টিপছি, আর সন্তান কিছু বলছে, আমি হুম 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 এরকম করা যাবে না। তো এইটাকে বলে হচ্ছে পূর্ণ মনোযোগ দিয়ে শোনা। এবং সন্তান যখন কথা বলবে তখন তার কথার মাঝখানে কথা বলা যাবে না। অর্থাৎ সন্তান যা বলতে চায় তাকে সেই পুরো কথাটা বলার সুযোগ দিতে হবে। সন্তান তো ছোট মানুষ, সে হয়তো অযৌক্তিক অনেক কথাই বলতে পারে, কিন্তু সেই অযৌক্তিক কথাটাও পূর্ণ কথাটা মনোযোগ দিয়ে শুনে তারপর সেই কথার উত্তর দিতে হবে। কথার মাঝখানে তাকে আটকে দেওয়া যাবে না। ধৈর্যশীল শ্রোতা হওয়ার মূল যে বিষয়টা কিভাবে হওয়া যায় তার মধ্যে আরেকটা হচ্ছে শারীরিক ভাষা, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ। সন্তান যখন কথা বলবে তখন তার কথায় তো আমার তার চোখের সাথে চোখ রেখে কথা বলতে হবে, অর্থাৎ আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। প্লাস আমাকে তার কথায় বডি ল্যাঙ্গুয়েজ দিতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ কোনটা? হ্যাঁ, ও আচ্ছা, হুম, আচ্ছা বুঝলাম, এরকম বডির মুভমেন্ট থাকতে হবে, এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। একইভাবে ধৈর্যশীল শ্রোতা হওয়ার আরেকটা উপায়, সেটা হচ্ছে যে বিচারক না হওয়া। অর্থাৎ আপনার সন্তান ছোট মানুষ, তার তো বুদ্ধি ওইভাবে নাই, সে হয়তো কোনো কথা বলছে, কথা বলতে বলতে আপনি হঠাৎ করে, না তোমার এটা বলা ঠিক হচ্ছে না, তুমি এটা ভুল বলছো। তার পুরো কথাটা শেষই হলো না, আপনি তাকে বিচার করে ফেললেন যে ভুল না সঠিক। এরকম বিচারক না হওয়াটাও হলো জিনিস। তাহলে কি হলো যে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, মাঝপথে বাধা দেওয়া যাবে না, শারীরিক ভাষা থাকতে হবে, এবং বিচারক হওয়া যাবে না, তার পুরো কথাটা আগে শুনতে হবে। এখন এই ধৈর্যশীল শ্রোতা হওয়া কেন গুরুত্বপূর্ণ? ধৈর্যশীল শ্রোতা হওয়া গুরুত্বপূর্ণ কারণ ধৈর্যশীল যখন বাবা মা সন্তানের কথা শোনে তখন সন্তানের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কিভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়? যদি কেউ কারো কথা মনোযোগ দিয়ে শুনে, অর্থাৎ সন্তান তখন মনে করে যে আমার মা তো আমার কথা শুনছে, আমার বাবা তো আমার কথা শুনছে, তখন সে মনে করে যে তাকে মূল্যায়ন করা হচ্ছে।
এই মূল্যায়িত বোধ করার কারণে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে কথা বলার সুযোগ পায়। এইভাবে হয় কি, সন্তানের লুকানোর প্রবণতাও কমে যায়। লুকানোর প্রবণতা অর্থাৎ যখন আপনি তার কথা পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, তখন সে কোনো কথা আর গোপন রাখবে না। যখন আপনি তাকে পুরো কথাটা বলার সুযোগ দিবেন, তখন সে কোনো কথা গোপন রাখবে না। কারণ জানে যে আমার মা বাবা পুরো কথাটা শুনবে, তারপরে বিচার বিবেচনা করবে। প্রথমেই অর্ধেক পথেই আমাকে বলে দিবে না যে তোমারই ভুল, তোমারই ঠিক হয়নি, এরকম কথা বলবে না। আর একটা কি, যে এই ধৈর্যশীল শ্রোতা হওয়ার যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সন্তানের যোগাযোগ দক্ষতা তৈরি হয়। অর্থাৎ যখন আপনি সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনছেন, সম্পূর্ণ কথাটা বলার সুযোগ দিচ্ছেন, তখন সন্তানের কথা বলার ক্ষমতা বৃদ্ধি পায়, যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পায়। এবং কমিউনিকেশন স্কিল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ স্কিল। যে কোনো কাউকে কোনো কিছু বোঝাতে হলে, কারো কাছে থেকে কিছু পেতে হলে, কাউকে কোনো কনভিন্স করতে হলে এই কমিউনিকেশন স্কিলের বাইরে কিন্তু কোনো উপায় নেই। সুতরাং এটাই কিন্তু প্রথম দরকার। তাই সন্তানের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে কিন্তু বাবা মাকে একজন দক্ষ শ্রোতা অর্থাৎ যত্নশীল শ্রোতা হতে হয়, ভালো শ্রোতা হতে হয়। তো এখন এই যে ভালো শ্রোতা কিভাবে হওয়া যাবে, এই অভ্যাসটা কিভাবে তৈরি করা যায়, এটার প্রথম শর্তটাই হচ্ছে যে সন্তানের চোখের স্তরে নেমে আসতে হবে। অর্থাৎ সন্তান তো ছোট বাচ্চা মানুষ, অর্থাৎ সন্তানের সঙ্গে যখনই কথা বলতে হবে তখনই তার লেভেলে চলে আসতে হবে। অর্থাৎ সন্তান যদি আহ নিচে থাকে, তাহলে আমাকে হাঁটু গেড়ে তার চোখের লেভেলে চলে আসতে হবে। অর্থাৎ তার চোখ আর আমার চোখ যেন সবসময় লেভেলে থাকে। এই পর্যায়ে এসে কথা বললে পারে কি হবে, ধৈর্যশীল শ্রোতা হওয়া যাবে। এছাড়া 5 সেকেন্ডের একটা নিয়ম আছে। অর্থাৎ সন্তান পুরো কথাটা বলা শেষ করার পর আমাকে 5 সেকেন্ড একটু থামতে হবে, থেমে তারপরে আমার কথা শুরু করতে হবে। কারণ ছোট মানুষের কথা অনেক সময় মনে হয় যে শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। পরে দেখা যায় যে সে আবার কিছু বলতে শুরু করেছে। অর্থাৎ এরকম একটু 5 সেকেন্ড পজ দিয়ে যদি দেখি যে শিওর একদম যে তার কথা বলা শেষ, তারপরে আমার বিচার বিবেচনা সঠিক হলো কি ভুল হলো, কি যুক্তি আমি দেখাবো, সেটা কিন্তু আমি দেখাতে পারি। আচ্ছা, আর একটা বিষয় কি, যে কিভাবে ধৈর্যশীল শ্রোতা হওয়ার অভ্যাস গঠন করা যাবে, সেটা হচ্ছে অনুভূতি পুনর্ব্যক্ত করা। অনুভূতি পুনর্ব্যক্ত করা মানে কি, অর্থাৎ সন্তান যে কথাটা বলছে সেই কথাটাই আবার নিজে রিপিট করা। যেমন সন্তান হয়তো বলছে যে মা আজকে স্কুলে গেছিলাম, স্কুলে যে এই পড়াটা আমি পেরেছি, স্যার আমাকে খুব ভালো বলেছে। তখন আপনাকেও আবার ওইটা রিপিট করতে হবে, ও তোমার স্কুলে যে পড়া ভালো লেগেছে, স্যার তোমাকে ভালোবেসেছে, এটা তোমার ভালো লেগেছে, বাহ এটা তো খুব ভালো কথা। অর্থাৎ সন্তান যেটা বলবে সেইটাকে রিপিট করে পুনরায় বলা। তাহলে হবে কি, আমরা ধৈর্যশীল শ্রোতা বা বাবা মা হতে পারবো। আচ্ছা, তাহলে সাপোর্টিং বাবা মা হওয়ার প্রথম যেটা গেল যে ধৈর্যশীল শ্রোতা হতে হবে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সহানুভূতিশীল হতে হবে। এখন সহানুভূতিশীল হওয়া আর সহানুভূতিশীলতার অভাব, এটার একটু পার্থক্যটা বুঝতে হবে। সেটা কি, যেমন সন্তান তো ছোট মানুষ, সন্তান হয়তো একটা খুব অযৌক্তিক কোনো কথা বা খুব অগুরুত্বপূর্ণ একটা কথা বলল, আমি বা বাবা মা হয়তো বলল কি, দূর এটা কোনো ব্যাপারই না, বাদ দাও তো। এখন এই যে বললাম, এইটা হচ্ছে সহানুভূতির অভাব। আর একটা বাচ্চা ছেলের কথা যদি আমি মনোযোগ দিয়ে শুনি এবং ওই বাচ্চা ছেলেটার বয়সের কে কেন্দ্র করে আমি যদি মনে করি, তার বয়সের লেভেল থেকে চিন্তা করি এবং যদি বলি ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে বিষয়টা দেখছি ভাবছি, তাহলে এইটাকে বলে হচ্ছে সহানুভূতিশীল হওয়া। এখন বাচ্চাদের ক্ষেত্রে যে সহানুভূতি দেখানোর যে বিষয়টা দাঁড়ায়, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 3টা জিনিস থাকে। অর্থাৎ সন্তানের প্রথমে কি করতে হয়, সন্তানের ভয়কে বুঝতে হয়। যেমন সন্তানের ভয়, সন্তান ছোট মানুষ, তার ভয়কে তার মতো করেই দেখতে হবে। যেমন সন্তান হয়তো রাতে একা ঘরে ঘুমাতে চাচ্ছে না, 4-5 বছর বয়স, তার জন্য আলাদা ঘর করা হয়েছে এবং সে একা ঘুমাতে চাচ্ছে না, কারণ তার অন্ধকার ঘরে ভয় করছে, তার মনে হচ্ছে যে খাটের নিচে কোনো আহ ভূত রাক্ষস এগুলো আছে, তার কাছে মনে হচ্ছে।
এখন এইটা বললেন, সন্তান বলল, আর আমি মনে করলাম যে ধুর, ওকে ভূত বলে কিছু নাই, রাক্ষস বলে কিছু নাই, যাও তো, তুমি এখন বড় হয়েছো, তোমাকে একা ঘুমাতে হবে। এইভাবে বলাটা হচ্ছে সহানুভূতির অভাব। কিন্তু এইভাবে না বলে যদি আমরা বলি যে ঠিক আছে, চলো তো আমরা দেখি তোমার ঘরে খাটের নিচে আলো জ্বালিয়ে দেখি তো কিছু আছে কিনা। তখন আমরা খাটের নিচে আলো জ্বালিয়ে সন্তানকে দেখানো হলো যে কিছু নেই, এবং তাকে সাহস দেওয়া হলো যে আসলে ভূত বলে কিছু হয় না, তোমার ওইটা মনের ভয়, তুমি ঘুমাও, কিছু হবে না। এই যে এইভাবে বলা, এইটাকে বলা হয় হচ্ছে সহানুভূতির সাথে বলা, অর্থাৎ সহানুভূতির সাথে সন্তানের ভয়কে বুঝতে পারা। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে সন্তানের আনন্দকে ভাগ করে নেওয়া। অর্থাৎ সন্তান কিন্তু আবারও একই কথা, সন্তান যেহেতু ছোট মানুষ, তার আনন্দগুলো খুব ছোট ছোট কারণে ঘটে, তার আনন্দগুলো খুব অগুরুত্বপূর্ণ। যেমন সে হয়তো খুব সাধারণ একটা কিছু বানিয়েছে, কাগজ দিয়ে বানিয়েছে, এবং আপনাকে এসে বলল যে দেখো বাবা, আমি কত সুন্দর একটা ঘুড়ি বানিয়েছি, কত সুন্দর একটা প্লেন বানিয়েছি। এখন ওই সময় আপনি খুব কাজে ব্যস্ত ছিলেন, তো আপনি বললেন কি, এই তুমি এটা রাখো তো, আমি পরে দেখছি, আমি এখন খুব কাজে ব্যস্ত আছি, এখন আমি এটা করতে দেখতে পারছি না, পরে দেখছি। হ্যাঁ, এইটা হচ্ছে সহানুভূতির অভাব। এইটা না করে নাকি বলতে হয় যে সন্তানকে যখন কোনো আনন্দ নিয়ে আপনার কাছে আসবে, তখন আপনাকে আনন্দিত হতে হবে বা আনন্দিত হওয়ার অভিনয় করতে হবে, যে বাহ বাবা, তুমি তো খুব সুন্দর প্লেন বানিয়েছো কাগজ দিয়ে, তুমি এরপরে আরো ভালো বানাতে পারবে, অনেক সুন্দর চেষ্টা করেছো। এইভাবে সন্তানের আনন্দকে গুরুত্ব দিতে হয়। আর একটা কি, সন্তানের রাগ বা কষ্টকে মেনে নেওয়া। অর্থাৎ ছোট মানুষের রাগগুলো বা কষ্টগুলো এরকম ছোট ছোট কারণে হবে, সেই রাগ বা কষ্টকে বুঝতে হবে। যেমন হয়তো সন্তানের হাতে আইসক্রিম ছিল, সেই আইসক্রিমটা কোনো কারণে পড়ে গেল এবং সন্তান কান্নাকাটি শুরু করলো। হ্যাঁ, তখন আপনি এত মানে, দূর, একটা আইসক্রিম পড়ে গেছে, তোমার এত কান্নাকাটি করার কি আছে, চুপ করো। এই যে এই কথাটা বলা উচিত না। কথাটা বলতে হয় যে এরকম যে, তোমার আইসক্রিম তো পড়ে গেছে, তোমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসলে আইসক্রিম পড়ে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার। তো ঠিক আছে, তুমি এখন কান্নাকাটি করো না, চলো আমরা আরেকটা আইসক্রিম কিনবো, এবং এই আইসক্রিমটা যাতে পড়ে না যায় সেই বিষয়ে আমরা খেয়াল করবো। এবার খুব কিন্তু ভালো করে সুন্দর করে রাখতে হবে যাতে আইসক্রিম পড়ে না যায়। এই যে এইভাবে বাচ্চাকে বোঝানোটা হলো সহানুভূতির সাথে বোঝানো। অর্থাৎ সন্তানের ভয়, আনন্দ এবং কষ্ট, এই ৩ টা জিনিসকে বুঝতে হয়। এখন কথা হলো, কেন সহানুভূতিশীল বাবা-মা হওয়া জরুরি? বাবা-মাকে কেন সহানুভূতিশীল হতে হবে? হতে হবে কারণ তাহলে সন্তান আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন মানুষ যখন বড় হয়ে যায়, অনেকে আছে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, রাগে ফেটে পড়ে। অনেকে কষ্ট পেলে শোকে পাথর হয়ে যায়, কষ্টকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এই যে আমি যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সেই দক্ষতা আমার সন্তানের মধ্যে দিতে হলে এইটা আমাকে, তার আগে আমাকে ওইভাবে সন্তানকে গড়ে তুলতে হবে। এই যে ভয়, আনন্দ এবং কষ্টকে গুরুত্ব দিতে হবে। এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে সন্তান কিভাবে? কারণ আমি যেহেতু তার আবেগকে বোঝার চেষ্টা করছি, তার মাথায় অবচেতনভাবে ঢুকে যাবে যে মানুষের কষ্টকে বা আবেগকে, রাগকে, ভয়কে, দুঃখকে বুঝতে হয়। তখন সে নিজেও আস্তে আস্তে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করবে। আপনাকে দেখেই সে শিখবে। আপনি যেহেতু রাগ, ভয়, দুঃখ এগুলো তার বুঝছেন, সেও একজন সহানুভূতিশীল মানুষ হয়ে উঠবে আস্তে আস্তে। এবং সন্তানের সাথে বন্ধন দৃঢ় হয় যদি আপনি একজন সহানুভূতিশীল বাবা-মা হন। কেন? কারণ আপনি সন্তানকে গুরুত্ব দিচ্ছেন, তার রাগ, ভয়, দুঃখ, কষ্ট বুঝছেন। তাহলে সন্তানের সাথে আপনার বন্ধনটা কি আরো দৃঢ় হবে না? আপনার রাগ, দুঃখ, কষ্ট এগুলো যদি কেউ বুঝে, তাহলে আপনার কি তার সাথে তার বন্ধন যেমন দৃঢ় হবে, এবং একইভাবে আপনি যখন আপনার সন্তানের দুঃখ, কষ্ট, আনন্দকে গুরুত্ব দিবেন, সহানুভূতির সঙ্গে বুঝবেন, আপনার সন্তানের সঙ্গে আপনার বন্ধন দৃঢ় হবে। এবং আপনার সন্তান একজন ভবিষ্যতের ভালো মানুষ হয়ে উঠবে। যখন আপনার সন্তান দেখবে যে আপনি আনন্দ, দুঃখ, কষ্ট অন্যেরটা বুঝতে পারেন, তখন আপনার সন্তানও বড় হয়ে অন্য মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো বুঝতে শিখবে। আর যে মানুষ অন্যের দুঃখ, কষ্ট, আনন্দ, ভয়, রাগ
এগুলোকে বুঝতে পারে, সে অবশ্যই একজন ভালো মানুষ হয়। তো এই হলো বিষয়। আচ্ছা, তাহলে সাপোর্টিং বাবা মা হওয়ার যে বিষয়টা ছিল, ধৈর্যশীল শ্রোতা হওয়া এবং সহানুভূতিশীল হওয়া, এর পাশাপাশি আরেকটা আছে কি, যে নিঃশর্তভাবে ভালোবাসা, অর্থাৎ সন্তানকে নিঃশর্তভাবে ভালোবাসতে হবে। এখন নিঃশর্তভাবে ভালোবাসতে হলে আমাকে, অর্থাৎ বাবা বা মাকে বুঝতে হবে যে ব্যক্তি কি জিনিস আর ব্যক্তির আচরণটা কি জিনিস। ব্যক্তি আর ব্যক্তির আচরণ কিন্তু সবসময় এক জিনিস নয়। যেমন আপনার সন্তান হয়তো পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, হ্যাঁ, এখন আপনার সন্তানের রেজাল্টটা খারাপ, সন্তান কিন্তু খারাপ না। আপনার সন্তান হয়তো কোনো একটা ভুল করে ফেলেছে, ওই ভুল করার বিষয়টা কিন্তু খারাপ, আপনার সন্তান কিন্তু খারাপ না। এই দুইটা জিনিসকে পার্থক্য করে দেখতে হবে, তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসা যাবে। এবং সন্তানকে কখনোই বলা যায় না যে তুমি যদি রেজাল্ট ভালো করো তাহলে আমি তোমাকে ভালোবাসবো, বা তুমি যদি ক্লাসে ফার্স্ট হও তাহলে আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমার লক্ষ্মী ছেলে হবা। এই যে এরকম শর্ত দিয়ে দেওয়াটা খুবই খারাপ। তখন সন্তান মনে করে যে আমার আসলে দাম নেই, এই রেজাল্টেরই আসল দাম। রেজাল্ট ভালো করেছি তাই আমাকে ভালোবাসছে, ফার্স্ট হয়েছি তাই আমাকে ভালোবাসছে। এই জন্য কোনো শর্ত জুড়ে দিতে হয় না। আচ্ছা, এখন সেটা হচ্ছে কি, আরেকটা, সন্তানকে যখন আপনি নিঃশর্তভাবে ভালোবাসবেন তখন সন্তানের মনে একটা নিরাপত্তার অনুভূতি তৈরি হবে। সে নিজের মনের মধ্যে সেফ ফিল করবে। সে বুঝবে যে ব্যক্তি হিসেবে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি শুধু আপনার সন্তানকেই ভালোবাসেন, অন্য কিছুর বিনিময়ে না। এই কারণে তার মধ্যে একটা নিরাপত্তার অনুভূতি জন্ম নিবে। আর এই শর্তযুক্ত ভালোবাসার বিপদ আছে। সেটা হলো কি, যে এই যে ওইটাই মূল বিপদটা হলো ওইটাই, যে সন্তান মনে করতে শেখে যে সে মানুষ হিসেবে ভালো না। আপনি যখন কোনো শর্ত দিয়ে ভালোবাসবেন তখন সে মানুষ হিসেবে নিজেকে ভালো শিখতে পারবে না, বুঝতে পারবে না। সে মনে করবে যে বৈষয়িক ব্যাপারটাই সবকিছু, অর্থাৎ রেজাল্টই সবকিছু। অর্থাৎ পরবর্তীতে জীবনে যেয়ে সে মনে করবে টাকাই সবকিছু। ব্যক্তি মানুষ ভালো হওয়াটা আসলে কোনো বিষয় না। এই বোধটা তার মধ্যে থেকে চলে যাবে। এটা হলো শর্তযুক্ত ভালোবাসার বিপদ। আর এর দীর্ঘমেয়াদী উপকারিতা কি? অর্থাৎ নিঃশর্তভাবে ভালোবাসার একটা দীর্ঘমেয়াদী উপকারিতা হলো যে দৃঢ় আত্মমর্যাদা তৈরি হয়। অর্থাৎ ভালোবাসা পেয়ে যেসব মানুষ বড় হয়, যেসব সন্তান বড় হয়, তাদের মধ্যে আত্মমর্যাদা বৃদ্ধি পায়। অর্থাৎ যেমন আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনাকে যদি মানুষ ভালোবাসে, ভালো বলে, তাহলে আপনার মনের মধ্যে ভালো লাগে, শান্তি লাগে। তখন একজন সন্তান যখন দেখে যে তার বাবা মা তাকে ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে, তখন সে একজন মর্যাদাবান মানুষ হিসাবে বড় হয়ে ওঠে। এবং এছাড়াও কি হয়, সন্তানের হতাশা এবং বিষণ্ণতা কমে যায়। সন্তান একাকিত্বে ভোগে না। সন্তান জানে যে হ্যাঁ, দিন শেষে তার পাশে তার বাবা মা আছে। এবং এসব সন্তান বড় হলে যদি কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, তারা মানসিকভাবে ভেঙে পড়ে না এবং তারা সাধারণত হতাশা বা বিষণ্ণতায় ভোগে না। এই গেল হচ্ছে নিঃশর্ত ভালোবাসা। এটা হচ্ছে বাবা মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। সব বাবা মাই নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু মনের অজান্তেই আমরা অনেক সময় অনেক রকম শর্ত দিয়ে ফেলি, তাই না? এটা আসলে উচিত নয়। আর একটা আছে কি, যে নমনীয়তা। আমাকে যদি ভালো বাবা মা হতে হয়, সাপোর্টিং বাবা মা হতে হয়, অর্থাৎ সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে নমনীয় হতে হবে। কেমন নমনীয় হতে হবে? নমনীয়তা বুঝতে হলে আমাকে আগে কঠোর প্যারেন্টিং আর নমনীয় প্যারেন্টিং এটা বুঝতে হবে। কঠোর প্যারেন্টিং কোনটা? সন্তান মানুষ করতে যেয়ে আমরা কিছু নিয়ম নীতি তৈরি করি যে এই নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে সন্তানকে। তো সেই নিয়ম যদি একেবারে অক্ষরে অক্ষরে প্রতিদিন পালন করা হয় তাহলে সেটা হচ্ছে কঠোর প্যারেন্টিং। আর পরিবেশ পরিস্থিতি বুঝে সেই নিয়মগুলোকে যদি শিথিল করা হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে নমনীয় প্যারেন্টিং। কেন? এখন কেন একজন বাবা মার নমনীয় হওয়া প্রয়োজন? সেটা হলো যে বাস্তবতার মুখোমুখি হওয়া। বাস্তবতার মুখোমুখি হওয়া মানে কি? একটা উদাহরণ দিয়ে বোঝাই।
হয়তো আপনার বাড়িতে নিয়ম আপনি করেছেন যে সন্তানকে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এখন সেদিন আপনার বাড়িতে গেস্ট এসেছে। আপনার আ হয়তো আপনার সন্তানের ফুপু এসেছে বা খালা এসেছে, বেড়াতে এসেছে। এখন ঘুমানোর টাইম তো রাত ১০টায়। এখন যেহেতু সেদিন ফুপু বা খালা এসেছে, সেদিন আপনার সন্তান তার সাথে গল্প করতে, করতে বা মজা করতে, করতে ঘুমাতে, ঘুমাতে হয়তো রাত ১১টা বাজবে বা ১১:৩০ বাজবে। কিন্তু আপনি কঠোর নিয়ম করে দিলেন, না আজকেও রাত ১০টাতেই ঘুমাতে হবে। এইটা হচ্ছে কঠোর প্যারেন্টিং। এই কঠোর প্যারেন্টিং করতে হয় না। ওই একটা দিনের জন্যে অর্থাৎ আমাদেরকে নমনীয় হতে হয়। ঠিক আছে? সন্তানকে বুঝাতে হবে যে আজকে তোমার জন্যে ১০টায় ঘুমানোর দরকার নেই। তুমি ১১:৩০ বা ১১টাতেই ঘুমাও। কিন্তু এর পরের দিন থেকে কিন্তু সঠিক টাইমে ঘুমাতে হবে। এইভাবে। এখন এই বিষয়টা হলো কি আরেকটা যে অন্ধ আনুগত্য বনাম যৌক্তিক শৃঙ্খলা। এই যে অন্ধ আনুগত্য কোনটাকে বলছে? যে একবারে অক্ষরে, অক্ষরে নিয়ম পালন করা এটাকে বলছে হচ্ছে অন্ধ আনুগত্য। আসলে জীবন তো সবসময় একভাবে চলে না। প্রতিদিন একরকম লাগে না। কোনোদিন শরীরটা একটু খারাপ লাগে, কোনোদিন একটু ভালো লাগে। তো এই যে এখন সব দিন যদি একই রকম নিয়ম পালন করতে যাই, তাহলে পারে সেটাকে বলে হচ্ছে অন্ধ আনুগত্য। আর যৌক্তিকভাবে একটা দিন যদি একটু নমনীয় হওয়া যায়, তাহলে সেদিনটাকে বলা হয় হচ্ছে যৌক্তিক শৃঙ্খলা। এখন এই নমনীয়তা থাকলে আরেকটা কি হয়? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। অর্থাৎ পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা করে যখন আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে, ঠিক আছে আজকে তোমার এই সমস্যা, তাহলে তুমি এক কাজ করো। তোমার হচ্ছে আজকে সন্ধ্যায় আর পড়ালেখা করার দরকার নেই। তখন এই যে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যখন আপনি সিদ্ধান্ত দিলেন কোনো একটা কারণে যে ঠিক আছে আজকে তোমার সন্ধ্যায় পড়ালেখা করার দরকার নেই, তখন আপনার সন্তানের মধ্যেও ওই বিষয়টা গড়ে ওঠে। সে পরিবেশ পরিস্থিতিকে বুঝতে শেখে, ব্যাখ্যা করতে শেখে এবং সেইভাবে সে সিদ্ধান্ত নিতে পারে। এখন এই নমনীয় কোথায় হওয়া যাবে আর কোথায় হওয়া যাবে না, সেটা হচ্ছে নমনীয় হওয়া যাবে কোন জায়গাতে? যেখানে নমনীয় হলে খুব একটা ক্ষতি হবে না। ১ দিন, ২ দিন নমনীয় হইলেন কোনো ক্ষতি নাই। সেসব জায়গাতে নমনীয় হওয়া যাবে। যেমন সপ্তাহে ১ দিন একটু জাঙ্ক ফুড খাওয়া যেতে পারে। না খাওয়া ভালো, যেতে পারে। সপ্তাহে ১ দিন চকলেট, ১ দিন আইসক্রিম বা ১৫ দিনে ১ দিন চকলেট, ১ দিন আইসক্রিম খাওয়া যায়। একেবারে আইসক্রিম বন্ধ, একেবারে চকলেট বন্ধ, এরকমটা না হওয়াটাই উচিত। কিন্তু নমনীয় হওয়া যাবে না কোথায়? যেখানে হয়তো জীবনের ঝুঁকি থাকবে। বেয়াদবি করে ফেলছে সন্তান। যেমন হয়তো আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, সে জানালা দিয়ে হাত বের করছে। আপনি জোর করে তার হাত ভিতরে রাখবেন। অবশ্যই তাকে একটু হাত বের করতে দেওয়া উচিত হবে না। সে হয়তো বড় মানুষের সাথে বেয়াদবি করে ফেলছে। অবশ্যই বড় মানুষের সাথে ১ দিন বা ২ দিন কোনো দিনের জন্যই বেয়াদবি করতে দেওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি যে সন্তান তো এখন ছোট, বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে। না, ছোট থেকেই শেখাতে হবে যে এই বেয়াদবি করা যাবে না। এইসব ক্ষেত্রে কখনোই নমনীয় হওয়া যাবে না। আচ্ছা, সাপোর্টিং বাবা-মা হওয়া বা ভালো বাবা-মা হওয়ার আরেকটা শেষ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভুল স্বীকারের মানসিকতা। অর্থাৎ আমি বাবা-মা, আমারও ভুল হইতে পারে। আমি যে কখনো ভুল করতে পারি না বা সন্তানের কাছে ভুল স্বীকার করা যাবে না, এমনটা না। ভুল স্বীকার করতে হবে। কেন? কারণ ভুল মানুষেরই হয়। এই শিক্ষা সন্তানকে দিতে হবে। আপনার যখন কোনো ভুল হবে, আপনি যদি বাচ্চাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তখন বাচ্চাকে স্বীকার করেন যে, "হ্যাঁ, বাবা তোমাকে আমি এই কথা বলে ফেলেছি। এই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমার ভুল হয়ে গেছে। আমি এরপরে আর কখনো এটা বলব না।" তখন আপনার সন্তান শিখবে যে ভুল মানুষেরই হয়, ভুল হইতেই পারে এবং একটা ভুল হয়ে গেলে সেই ভুল স্বীকার করতে পারবে। পরবর্তী জীবনে সে নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেবে না। এই শিক্ষাটা সে পাবে যদি আপনি আপনার সন্তানের কাছে নিজের ভুল স্বীকার করেন। দায়িত্বশীলতা শেখানো। যে মানুষ নিজের ভুল নিজে স্বীকার করতে পারে সে কিন্তু অত্যন্ত দায়িত্ববান হয়। সে কখনো নিজে ভুল করে ফেললে সেই ভুলকে এড়িয়ে যায় না এবং একজন দায়িত্বশীল সন্তান গড়ে তুলতে হলে এই ভুল স্বীকার করার মাধ্যমে তাকে সেই শিক্ষাটা দিতে হয়। আরেকটা কি, মিথ্যা বলার প্রবণতা কমে। সন্তান যখন দেখবে যে শিখবে যে ভুল স্বীকার করাটা দোষের কিছু না, ভুল হয়ে গেছে, পরের বার আর সে ভুল করবে না, তাকে শিক্ষা দিতে হবে। তাহলে তখন যখন সে ভুলকে ঢেকে রাখার চেষ্টা করবে না, তখন তার মিথ্যা বলার প্রবণতা কমে যাবে।
সে মিথ্যা বলবে না, কারণ ভুল ঢাকার প্রয়োজন পড়ছে না, তো মিথ্যা বলার প্রয়োজনও পড়ছে না। তাহলে এই যে যদি তাকে আমি যদি ভুল স্বীকার করি, সে যখন আস্তে আস্তে শিখবে, দেখে দেখে শিখবে, সেও ভবিষ্যতে যখন ভুল স্বীকার করা শিখবে, তখন তার মিথ্যা বলার প্রবণতা কমে যাবে এবং একই ভুল সে দ্বিতীয়বার আর করবে না। তাহলে একজন ভালো বাবা মা হওয়ার জন্য যা যা দরকার ছিল সেটা হচ্ছে ধৈর্যশীল শ্রোতা হওয়া, সহানুভূতিশীল হওয়া, নিঃশর্তভাবে ভালোবাসা এবং একটু নমনীয় হওয়া, সব সময়ের জন্য কঠোর না থাকা এবং ভুল স্বীকারের মানসিকতা থাকা। তাহলে সন্তানের জন্য আমরা যে দুইটা কাজ করতে পারি, একটা হলো ভালো বাবা মা হওয়া, অর্থাৎ সাপোর্টিং বাবা মা হওয়া, এবং সন্তানকে ভালো বন্ধু বেছে নিতে যেন পারে সেই শিক্ষা দেওয়া। অর্থাৎ আপনি সবসময় সন্তানকে শাসন করতে পারবেন না। সন্তান একসময় স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, সবসময় তো আপনি সন্তানের সাথে থাকতে পারবেন না। কিন্তু সন্তান যেন ভালো মানুষের সঙ্গে মিশে, সন্তান যেন ভালো বন্ধু জীবনে বেছে নিতে পারে, ভালো লাইফ পার্টনার খুঁজে নেওয়ার যোগ্যতা থাকে, এই জন্য তাকে শিক্ষা দিতে হবে। তো সেই বিষয়ে সন্তান যেন ভালো বন্ধু খুঁজে নিতে পারে, সেই বিষয়ে এর পরবর্তী ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।